প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এই জীবনে আত্মনির্ভর হওয়াটা অত্যন্ত প্রয়োজনীয়। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের একটি বিবাহিতা মেয়ে অনুপমার সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। সঙ্গে থাকুন ভিডিও শেষ পর্যন্ত। আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন আপনার নাম সমেত ভিডিওতে কমেন্ট করুন। রবিবার গল্পে আপনার নাম উল্লেখ থাকবে। অনুপমার বিয়ে হয়েছিল রক্তিমের সাথে আজ থেকে প্রায় বছর 3 আগে। উভয় পক্ষের বাড়ি থেকে দেখাশোনা করে তাদের বিয়েটা হয়েছিল। বিয়ের আগে অনুপমা এবং রক্তিম কেউ কাউকে চিনত না সেরকমভাবে। রক্তিম ছিল একজন সরকারি কর্মচারী, আর্থিক অবস্থা তাদের বেশ ভালোই ছিল। আর অনুপমা ছিল হাউসওয়াইফ, ঘরের কাজকর্ম রান্নাবান্না সমস্ত কিছু করে সংসার সামলাতেই সে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করত। বিয়ের আগে পড়াশোনা শেষ করেই অনুপমার বিয়ে হয়ে যায়, ফলে সেরকমভাবে চাকরি বাকরি করার সুযোগ আর অনুপমার হয়নি। আর তাছাড়া অনুপমার বাড়িতে তার বাবা ছিলেন একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, ফলে আর্থিক অবস্থা যে খুব একটা খারাপ ছিল সেটা নয়। অনুপমাকে আলাদাভাবে চাকরি বাকরি করার কোনো প্রয়োজনই পড়েনি। অনুপমা ছাড়াও অনুপমার আরেক ভাই আছে, কাজেই মা বাবা ভাইকে নিয়ে জীবনটা ভালোভাবেই কেটে যেত। বিয়ের আগে তার পড়াশোনা শেষ করার মাস কয়েকের মধ্যেই অনুপমার বাড়িতে সম্বন্ধ আসে রক্তিমের বাড়ি থেকে। দেখাশোনা করে কথাবার্তা বলে শুভ দিন দেখে তাদের বিয়েটা সম্পন্ন হয়ে যায় যথাযথ রীতিনীতি মেনে। রক্তিমের বাড়িতে ছিল তার মা বাবা, এক বোন এবং এক দিদি। দিদির বিয়ে হয়ে গিয়েছিল আর দিদির একটি ছেলেও ছিল। বিয়ের পর থেকে 3 বছর পার হয়ে 4 বছর হতে চলল, কিন্তু প্রতিবার অনুপমা রক্তিমের একটি বিষয় লক্ষ্য করত। পুজোর সময় বা যে কোনো অনুষ্ঠানে রক্তিম নিজের বাড়ির লোকেদের, অর্থাৎ নিজের মা বাবা, বোন আর দিদি, দিদির বর, দিদির ছেলে সকলকেই রক্তিম দামি দামি উপহার দিত। গত 3 বছর ধরে অনুপমা লক্ষ্য করছে রক্তিম নিজে বড় দোকানে গিয়ে তার মায়ের জন্য দামি শাড়ি, তার দিদির জন্য দামি শাড়ি, তার বোনের জন্য দামি সালোয়ার এবং বাবার জন্য, জামাইবাবুর জন্য আর দিদির ছেলের জন্য দেখে দেখে দামি শার্ট প্যান্টটাই কিনে নিয়ে আসতো। অনুপমাকেও দামি জিনিসটাই দিত রক্তিম। কিন্তু অনুপমার মা বাবা তার ভাইয়ের ক্ষেত্রে যে কোনো সস্তা দোকানে দাম দর করা সস্তা জিনিসটাই শুধু বেছে নিত ওনাদেরকে উপহার স্বরূপ দেওয়ার জন্য। এই জিনিসটা অনুপমার বড্ড খারাপ লাগতো, কিন্তু মুখ ফুটে সে কখনো কিছু বলতে পারত না, কারণ যতই হোক তার বরের দেওয়া জিনিস বলে কথা, নিজের তো আর যোগ্যতা নেই। গল্পে আগে যাওয়ার আগে গত সপ্তাহে যারা যারা কমেন্ট করেছিলেন তারা হলেন আসাম থেকে রূপা তালুকদার, কৃষ্ণনগর থেকে অনিতা বিশ্বাস, পশ্চিম মেদিনীপুর থেকে শিবপ্রসাদ মাহাতো, নিউ ইয়র্ক থেকে তারি কুমার, নন্দীগ্রাম থেকে রণজিৎ, উলুবেড়িয়া থেকে অরিন্দম রয়, পশ্চিম মেদিনীপুর থেকে মধুমিতা পাত্র, এছাড়াও নঈম হাসান, শিহাব জামান, দেবদূত মুখার্জি, উডেন হ্যান্ডক্রাফট, দীপুপদ হাজরা, হিমান আর্টিস্ট, সমীরণ খাতুন, আনোয়ার হোসেন, সীমা ভট্টাচার্য। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। নিজের যোগ্যতা থাকলে হয়তো সেই দামি দোকান থেকে দামি শাড়িটা বা জামা প্যান্টটাই কিনে তার মা বাবা আর ভাইকে উপহার দিত সে। অনুপমা চাইলেও কখনো রক্তিম তাকে চাকরি বাকরি করতে দেয়নি, কারণ মেয়ে মানুষদের নাকি বাইরে গিয়ে চাকরি বাকরি করার শোভা পায় না। কাজেই এই নিয়ে অনুপমা তার বরের সঙ্গে তর্ক বিতর্কে জড়াতে চাইতো না। আসলে আগাগোড়াই সে একটু ঝুট ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করত। ঝগড়া জিনিসটা খুব একটা বেশি পছন্দ করতো না অনুপমা। সেই কারণে তার বর রক্তিম ঠিক যেমনটা কিনে দিত তার মা বাবার ভাইয়ের জন্য, ঠিক তেমনটাই অনুপমা হাসি মুখে গ্রহণ করত। এমনকি রক্তিমের বাড়ি থেকে কিন্তু পাড়ার মা জগৎজননী বা দুর্গা প্রতিমার জন্য সবথেকে দামি শাড়িটাই দেওয়া হতো। পাছে পাড়ায় তাদের বদনাম ছড়িয়ে পড়বে, সেই কারণে মাটির তৈরি দুর্গা প্রতিমার জন্য সবথেকে দামি শাড়িটাই বেছে বেছে কেনা হতো, যাতে পাড়ার মধ্যে তাদের সম্মানটা তারা উচ্চ পর্যায়ে রাখতে পারে। কিন্তু শ্বশুরবাড়ির লোককে কম দামি জিনিস দিলে তারা তো আর বদনাম করে বেড়াতে পারবে না, এতে তাদেরই মানহানি হবে যে তাদের মেয়ে শ্বশুরবাড়ি কতটাই না নিচু মানসিকতা সম্পন্ন। কাজেই শ্বশুরবাড়িতে কম দামি জিনিসটা দিলে কোনো দোষ নেই। অনুপমার শ্বশুরবাড়ির কাছেই তার এক বান্ধবী থাকতো, তার নাম ছিল সুপ্রিয়া। সুপ্রিয়া অনুপমার খুব ভালো বান্ধবী ছিল, ছোটবেলাকার বান্ধবী ছিল ওরা দুজনে। কয়েক মাস হলো সুপ্রিয়া নিজের বাড়ির কাছে একটা বুটিক খুলেছে। অনুপমা ছোট থেকেই আঁকতে ভীষণ ভালোবাসত। ছোট থেকে আঁকায় বিভিন্ন প্রতিযোগিতায় জয়ী হয়ে অনুপমা অনেক পুরস্কারও জিতেছে।
এই শখটা সে কখনো ছেড়ে দিতে পারেনি। বিয়ের পরে রক্তিমদের বাড়িতে এসেও সে মাঝে মধ্যেই খাতা পেন্সিল আর রং নিয়ে বসে পড়তো আঁকাআঁকি করতে। রক্তিমকে অনুপমা বিয়ের প্রথম বলেছিল যে সে বাড়িতে বসে বাচ্চাদের আঁকা শেখাতে চায়, কিন্তু রক্তিম এই ব্যাপারটাতে খুব একটা বেশি পাত্তা দেয়নি। যেহেতু অনুপমা প্রথম সেখানে গিয়ে কাউকে খুব একটা বেশি চিনত না, সেহেতু অনুপমা আর ওই বিষয়টা নিয়ে বেশি ঘাটাঘাটিও করেনি। সে নিজের জীবনের সুখ দুঃখ সমস্ত কিছুই প্রায় ভাগ করে নিত তার প্রাণের সেই বান্ধবী সুপ্রিয়ার সাথে। নিজের আত্মনির্ভরশীলতা যে কতটা জরুরি সেটা সুপ্রিয়া খুব ভালো মতো জানত। কাজেই অনুপমার জীবনের এত বড় ঘাটতির কথা জানতে পেরে সুপ্রিয়া অনুপমাকে উপদেশ দিয়ে বলল, জানিস তো অনু, এখন প্লেন কাপড়ের ওপর হ্যান্ড পেন্টিংয়ের কাজটা খুব ভালো চলছে। আমার কাছে বেশ কয়েকটা অর্ডারও আছে। তুই বরং বাড়িতে বসে এই হ্যান্ড পেন্টিংয়ের কাজটা শুরু কর। আমি অর্ডারের কাপড়গুলো তোকে কতগুলো দিয়ে দেব, আর প্রতিটা কাপড়ের ওপর যা কমিশন হবে সেই টাকাটা প্রতি মাসে আমি তোকে দিয়ে দেব। এতে আমারও লাভ হবে আর তুইও আত্মনির্ভর হয়ে উঠতে পারবি। তাছাড়া ঘরে বসে আঁকাআঁকির কাজ করলে তো রক্তিমের আর কোনো অসুবিধা হওয়ার কথা না, তাই না? এই কথাটা শুনে, অর্থাৎ বান্ধবীর এই ধরনের প্রস্তাব শুনে অনুপমা বেশ কিছুক্ষণ চুপটি করে ভাবল। তারপর প্রস্তাবটা বেশ ভালো লাগলো অনুপমার, তাই রাজি হয়ে গেল সুপ্রিয়ার হ্যান্ড পেন্টিংয়ের প্রস্তাবে। তারপর থেকে বাড়িতে বসে সুপ্রিয়ার দেওয়া অর্ডারের সমস্ত কাপড়, পাঞ্জাবি ইত্যাদির ওপর হ্যান্ড পেন্টিং করে অনুপমা প্রতি মাসে প্রায় 5-6 হাজার টাকা করে রোজগার করতে শুরু করলো। এইভাবে পুজোর আগেই মোট 7 মাসের মধ্যে অনুপমা প্রায় 40,000 টাকা রোজগার করেছিল। এই ব্যাপারটা অবশ্য রক্তিম জানতো যে অনুপমা হ্যান্ড পেন্টিংয়ের টাকা রোজগার করছে। পুজোর সময় যখন পুরো টাকাটা অনুপমা জড়ো করলো, তখন সে খুবই আনন্দিত হয়ে এই কথাটা রক্তিমকে বলেছিল। অনুপমা 40,000 টাকা রোজগারের কথা শুনে তার বর প্রথমেই প্রশ্ন করেছিল, এই টাকাটা দিয়ে কী করবে? অনুপমা তখন উত্তর দিয়েছিল, আমার মা, বাবা আর ভাইয়ের জন্য দামি দোকান থেকে সবথেকে দামি জামা কাপড়টা কিনবো এইবার পুজোতে। এই কথা শুনে রক্তিম ভীষণ বিরক্ত হয়েছিল এবং মুখটাকে বেজার করে রক্তিম বলেছিল, টাকাগুলো এভাবে ফালতু খরচা না করলেই নয়। অনুপমা তখন রক্তিমের উপর বেশ বিরক্ত হয়ে উত্তরে বলেছিল, আচ্ছা, প্রতি বছর পুজোতে তুমি যখন দামি দোকানে গিয়ে তোমার নিজের মা, বাবা, বোন, দিদি, এমনকি দিদির বর আর ছেলের জন্য বেছে বেছে দামি জামা কাপড়গুলো নিয়ে আসো, তখন কি আমি তোমাকে বাধা দিই? এই কথাটা শুনে রক্তিম রেগে ঘর থেকে বেরিয়ে গেল। অনুপমার কিন্তু সেদিন খুশির অন্ত ছিল না, কারণ সে নিজের কষ্টে উপার্জন করা টাকা দিয়ে এবারের পুজোতে তার মা, বাবা আর ভাইয়ের জন্য দামি জামা কাপড় দিতে পারবে। সেই কারণে নিজের প্রতিশ্রুতি অনুযায়ী অনুপমা কিন্তু সেটাই করলো। মা, বাবা এবং ভাইকে সবথেকে দামি দোকানটায় নিয়ে গিয়ে বেছে বেছে দামি জামা কাপড়গুলো কিনে দিয়েছিল এবার পুজোতে। আত্মনির্ভরশীলতার আসল মানে অনুপমা সেদিন বুঝেছিল, যেদিন তার কিনে দেওয়া সবচেয়ে দামি বালুচুরি শাড়িটা অনুপমার মা পুজোতে পরে বেরিয়েছিলেন। নিজের মাকে দেখে সেদিন অনুপমার মনে হচ্ছিল, এ যেন রক্তে মাংসে গড়া সাক্ষাৎ জগৎ জননী। বন্ধুরা, নিজেকে আত্মনির্ভরশীল গড়ে তুলতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, জীবনে নিজের পায়ে দাঁড়ানোটা প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, এই দুনিয়াতে দাঁড়িয়ে অন্যের ওপর নির্ভর করে থাকাটা নিছকই বোকামির পর্যায়ে পড়ে। তৃতীয়ত, নিজের পায়ে দাঁড়াতে পারলে মানুষ আমাদের ওপর বিনা কারণে চড়াও হওয়ার সুযোগ খুব কম পরিমাণে পাবে। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।